প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। শুরু করছি চ্যানেল আয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্র। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক ডক্টর শামীম রেজা। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। দৈনিক ইত্তেফাক, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সারা দেশে 2 মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা, জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি। লুর সফর নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর, বাংলাদেশে সুশাসন ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার, ডক্টর ইউনূস, বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্ব ব্যাংকের। মানবজমিন, নয়াপল্টনের সমাবেশে তারেক রহমান, অন্তর্বর্তী সরকার জনগণের, তাদের ব্যর্থ হতে দেওয়া যাবে না। জঙ্গিবাদে অর্থদাতা নিষিদ্ধ, এনজিও চালাতেন মনিরুল। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী, 20,000 কোটি টাকা লোপাটের অনুসন্ধানে স্থবিরতা। আলোকিত বাংলাদেশ, পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন, ইউনূস শাহবাজ বৈঠকের সম্ভাবনা। দৈনিক ইনকিলাব, মার্কিন ট্রেজারি বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তার সফরে বদলে যাচ্ছে চিত্র, অর্থনীতিতে নতুন ঢেউ। রাজনৈতিক দল গঠনের অভিপ্রায় আমাদের নেই, আসিফ মাহমুদ। 100 কোটি টাকা দিল সরকার, জুলাই শহীদ ফাউন্ডেশনের যাত্রা শুরু। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে যা জানালো মার্কিন পররাষ্ট্র দপ্তর। আমাদের সময়, ছাত্র জনতার আন্দোলন দমাতে হত্যাযজ্ঞ, গ্রেপ্তারকৃতরা দায় চাপাচ্ছেন ঊর্ধ্বতনদের কাঁধে। প্রবাসী আয় বেড়ে যাওয়ায় রিজার্ভ বেড়েছে বাংলাদেশ ব্যাংক। যায় দিন, ফের উত্তপ্ত আশুলিয়া শিল্পাঞ্চল, সংঘর্ষে নারী শ্রমিক নিহত। আওয়ামী লীগ আমলে করা সব চুক্তি খতিয়ে দেখা হবে, শ্বেতপত্র কমিটির বৈঠক শেষে দেবপ্রিয়। কালবেলা, এক সালামেই তছনছ জনতা, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নতুন দুয়ার খুলল। সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে যাবে দেশ। খবরের কাগজ, নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেলেন সেনা কর্মকর্তারা। দৈনিক বাংলা, $8 বিলিয়ন ঋণ দেবে বিশ্ব ব্যাংক ও আইএসডিবি। দৈনিক করতোয়া, একাধিক মন্ত্রী, এমপি, সাংবাদিক গ্রেপ্তার। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কম্প্রোমাইজড ইকোনমিক এস্টিমেটস নট এনিমোর, দেবপ্রিয়। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ আসলে প্রধান শিরোনাম হিসেবে বিএনপির যে সমাবেশ ছিল, পল্টনের সমাবেশ, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি যে বক্তৃতা করেছেন সেই বক্তৃতাকেই উদ্ধৃত করা হয়েছে বেশিরভাগ প্রায় সবগুলো সংবাদপত্রের প্রধান শিরোনাম হিসাবে। এবং শিরোনাম হিসাবেও যেটি অভিন্নভাবে বেশিরভাগ এসেছে সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই কথাটি তিনি বলেছেন। এই বক্তব্য কিন্তু এই সরকার গঠিত, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকেই ধারাবাহিকভাবেই বিএনপি বক্তব্যটা জারি রাখছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তো এখন, আগে তার বক্তৃতা প্রচারের ব্যাপারে বিধিনিষেধ ছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পরে বিএনপির সামনে অসাধারণ একটা সুযোগ তৈরি হয়েছে, যে সুযোগটা সে দীর্ঘদিন পায়নি। এবং সেটার মধ্যে উল্লেখযোগ্য হলে যে বড় জনসমাবেশগুলো করা বাধাহীনভাবে, আগে যে বিভিন্ন বিধিনিষেধের বেড়াজাল এবং না করতে পারার যে চ্যালেঞ্জ ছিল, সেই চ্যালেঞ্জটা দূর হয়েছে এবং খুব সহজেই সে তার সমাবেশগুলো করতে পারছে। প্রথম সমাবেশের, সেটাও খুব বড় সমাবেশ ছিল, এবং যে দিনটা আমরা পার হয়ে এলাম বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে তাদের এই সমাবেশ ছিল, এটাও খুব বড় সমাবেশ। এটা রাস্তার ট্রাফিক পরিস্থিতি, জনসমাগম সব দেখেই বোঝা গেছে। আপনি যে বক্তৃতার কথা বলছিলেন, আমার কাছে মনে হয়েছে যে উনি প্রথম দিন থেকেই, অর্থাৎ আমি প্রথম সমাবেশের কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকার আসার পর, এখন পর্যন্ত ওনার বক্তৃতা একটা ধারাবাহিকতা উনি রক্ষা করে চলেছেন এবং উনি অত্যন্ত পরিশীলিতভাবেই ওনার বক্তব্য উপস্থাপন করছেন এবং গণতান্ত্রিক মূল্যবোধগুলোর কথা বলছেন। এবং আমরা যে ধরনের আদর্শ গণতান্ত্রিক
রাষ্ট্র ব্যবস্থার কথা বলি, সেই ধরনের বক্তব্যই তিনি দিচ্ছেন এবং তিনিও সংস্কারের পক্ষে মত দিয়েছেন, তিনিও পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন। যে জায়গাটা কিছুটা মাঝে মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায় সেটা ওনার বক্তব্য এবং পরবর্তীতে বাংলাদেশে যারা মাঠ পর্যায়ে রাজনীতি করছেন বা নীতি নির্ধারণ করছেন তাদের কিছু কিছু বক্তব্য হয়তো সরাসরি সবসময় মেলানো সম্ভব হয় না, বিশেষ করে নির্বাচনের প্রশ্নে কিংবা এই সরকার কতদিন বা কত সময় থাকলে ভালো হয়, এটা নেতৃবৃন্দ বিভিন্ন সময় বক্তব্যগুলো হয়তো দিয়ে থাকেন, যেটা পাশাপাশি রাখলে সবগুলোর মধ্যে হয়তো মিল নাও খুঁজে পাওয়া যেতে পারে, বা মিল নাই আমি সেটা বলবো না, একটা সূক্ষ্ম পার্থক্য সেখানে আছে। কিন্তু জনাব তারেক রহমান, আমার ধারণা যে তিনি হয়তো একটা বিশেষ ভাবমূর্তি প্রতিষ্ঠার ব্যাপারেও সচেষ্ট রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে, এবং যে বক্তৃতাটা উনি সর্বশেষ দিলেন সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং অনেকভাবেই সেটা বিশ্লেষণ করা যায়। আপনি যেভাবে বলছিলেন যে গণমাধ্যমের শিরোনাম হয়েছে সেগুলো, আর এর আগে উনি ওনাদের 31 দফা নিয়েও কথা বলেছেন, যে এটা বেশ আগে দেওয়া, এই বিপ্লবের আগের একটা ছোট পুস্তিকাতে সেটা প্রকাশিত হয়েছিল, সম্প্রতি ইংরেজি বাংলা দ্বিভাষিক একটা পুস্তিকা। সেখানেও বিভিন্ন প্রসঙ্গ তারা উল্লেখ করেছিলেন যেটা সংস্কারের সঙ্গে যায় বা পরিবর্তনের সঙ্গে যায়, যেটা পরবর্তীতে আমাদের ছাত্র জনতারও যে দাবি প্রত্যাশা তার সঙ্গে অনেক মিল আছে। এটা হতে পারে সবার যত প্রত্যাশা একটা বড় পরিবর্তনের, সুতরাং প্রত্যাশা ব্যক্ত করবার ভাষা হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু তার মধ্যে তো এক ধরনের একক একটা চিত্র তো খুঁজে পাওয়া যেতেই পারে। আপনি যে প্রসঙ্গ বলছিলেন যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এখন আমার কাছে যদি কৌশল অর্থে বলেন, এটা মনে হয় একটা হতে পারে যে তারেক রহমান সাহেব একটা অত্যন্ত ধীর স্থির, পরিশীলিত, গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন এবং এই সরকারকে সমর্থন দেয়, নীতি বিষয়গুলোকেও সমর্থন দেয়, যেহেতু বিএনপি অনেক বড় একটা দল, এর আগেও সে রাষ্ট্র ক্ষমতায় ছিল, বিরোধী দলেও ছিল, অতএব তার একটা গণতান্ত্রিক পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া, সেটাও তিনি ব্যক্ত করছেন। কিন্তু তার সঙ্গে আগেই যেটা বলেছে যে মাঠ পর্যায়ের এখানকার সব বক্তব্য হয়তো একদম অনুপুঙ্খ মেলানো যাবে না, তো যেটা বলেছেন যে ব্যর্থ হতে দেওয়া যাবে না, সেটা বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে সেই সংস্কারগুলো ছাড়া যে দলই পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তীকালীনের সময় যখন শেষ হবে, তাদের জন্যও তো এই সংস্কারগুলো অপরিহার্য হয়ে উঠবে। এবং আমরা যদি এই বক্তৃতার ভেতরের আরেকটি অংশ যেটি সংবাদে রয়েছে, ভিন্ন একটি সংবাদপত্রে এটি শিরোনামও করা হয়েছে এই বাক্যটি দিয়ে, ব্যর্থ হতে দেওয়া যাবে না যেমন তিনি বলেছেন, পাশাপাশি আরেকটি বাক্য আছে এরকম যে এই সরকার নিজেরাই যেন আবার নিজেদের ব্যর্থতার কারণ না হয়, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। দুটোই আমি দুটো প্রসঙ্গে আসছি। তো আগের প্রসঙ্গে এইভাবে শেষ করব যে এই সরকার যে সংস্কারের কথাগুলো বলছেন বা ছাত্র জনতা যে অভিপ্রায় ব্যক্ত করছেন, যার ভিত্তিতেই সরকার একটা ধারণা আমাদের দিচ্ছেন, ইতিমধ্যে 6টা কমিশনের কথা বলা হয়েছে, গণমাধ্যমের প্রসঙ্গ উঠেছে, শিক্ষার প্রসঙ্গ আমরা এর আগের অনুষ্ঠানে আলোচনা করেছি, এছাড়া সংবিধানের একটা বড় আলোচনা তো রয়েছেই, বিচার বিভাগ সংক্রান্ত আলোচনা রয়েছে। এই সংস্কারগুলো যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলের জন্য প্রয়োজন বাংলাদেশের এখনকার বাস্তবতায়। এবং আমরা যদি গত 2 দশকের অভিজ্ঞতার কথাও ধরি, তাহলে এই সংস্কার ছাড়া যে কোনো নির্বাচন আসলে কোনো কাজে আসবে না। সেখানে জন অংশগ্রহণও যেমন নিশ্চিত করা যাবে না, কোনো রাজনৈতিক দল যদি সরকার গঠন করতেও সক্ষম হয় তারপরেও তাদের জন্য দীর্ঘমেয়াদী এটা এই ধারাবাহিকতা বজায় রাখা খুব কঠিন হয়ে যাবে। এবং একই সঙ্গে আমাদের এই অভিজ্ঞতাও আছে যে রাজনৈতিক সরকারের কিছু সীমাবদ্ধতা আছে, তার এক ধরনের জনপ্রিয়তা তৈরি হয়, তার একটা বড় সমর্থক গোষ্ঠী থাকে, এবং সব কিছু মিলে তার পক্ষে নির্মোহভাবে, এত কঠোরভাবে সংস্কারে যাওয়া অন্তত আমাদের বাস্তবতায় পূর্বে অন্তত সম্ভব হয়নি, এবং সেই চ্যালেঞ্জগুলো কিন্তু এখনও থাকে। তবে এটা যদি অন্তর্বর্তীকালীন সরকার করে দেয় এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে যে দল সরকার গঠন করবেন বা দলমণ্ডলী যদি সরকার গঠন করে, তাদের পক্ষে সেটা বাস্তবায়ন সহজ হয় তখন। তো এইটা যেমন একটা দিক যে এটা উনি বলবার চেষ্টা করেছেন বলে আমরা ধারণা করতে পারি ওনার বক্তৃতা থেকে। অন্য অর্থে তারা যেন ব্যর্থ না হয়, আমি এখানে দুইভাবে দেখি। একটা হলো যে আমাদের প্রাথমিক যে আবেগ কাজ করে এবং আমাদের যে প্রবল আকাঙ্ক্ষা একেবারে জোয়ারের মতো, এটা মনে আছে এই সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে আমরা একটা তালিকা বলতাম সবসময় প্রত্যেক অনুষ্ঠানে এসে, যে কি কি সংস্কার হতে পারে, কোন কোন খাতে সংস্কার হতে পারে, দীর্ঘ তালিকা। আমরা কিন্তু এখন রিয়েলিটি চেকে চলে আসছি, বাস্তবতার নিরীক্ষা চিন্তা করছি যে কতটুকু সম্ভব বা কতটুকু সম্ভব না। আপনি 1 মাস পরেই
নিশ্চয়ই সবাই অনুভব করছেন যে এই মুহূর্তে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সরকার তো তারাই প্রশাসন চালাচ্ছেন, তারাই সরকার চালাচ্ছেন, রাষ্ট্র ব্যবস্থা চালাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা থেকে শুরু করে পুলিশকে স্বাভাবিক অবস্থায়, স্থিতিশীল অবস্থায় এবং তার পূর্ণ আস্থা সহ তাকে ফিরিয়ে আনা সহ আইন শৃঙ্খলাকে স্বাভাবিক অবস্থা আনাটা অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ। এবং আপনি যদি এক মাসে আমরা হয়তো বলছি যে ঠিক আছে 1 মাস গেছে, তার তো একটা সময় লাগবে সবকিছু করতে, 2 মাস, 3 মাস, 4 মাস বা 5 মাস পরে আপনি তো কঠোরভাবে তাকে প্রশ্ন করতে শুরু করবেন যে আইন শৃঙ্খলা রক্ষার কি হলো, পুলিশ কেন প্রত্যেকে ফিরছে না, তারা তাদের স্বস্ব দায়িত্ব কেন পালন করছেন। ইতিমধ্যে যে সংখ্যা আমরা জেনেছি যে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন এমন বড় সংখ্যক ব্যক্তি হয় অতি ছুটিতে আছেন, না হলে কর্মস্থলে যোগদান করেননি, না হলে আসতে চান না বিভিন্ন মেয়াদে, এবং সেটা তো ভালো বার্তা দেয় না আমাদের। এমনিতে আমরা পুলিশ সংস্কার সেটা তো পরের কথা, কিন্তু আগে তো স্বাভাবিকভাবে পুলিশকে ফিরিয়ে আনতে হবে, কার্যক্রম করতে হবে। অতএব আপনি যদি বলেন যে স্বল্প মেয়াদেও ঠিক না, একেবারে অব্যবহিত একটা বড় চ্যালেঞ্জের সরকারের সামনে কিন্তু এটা। অর্থনৈতিক যে চ্যালেঞ্জগুলোর কথা আমরা এতদিন বলছি, সেগুলোকে যদি আপনি একটু সাজিয়ে গুছিয়ে আনেন, আপনি দেখেন ব্যাংকিং খাতে সরকার পদক্ষেপ নিচ্ছে, ঋণ অনুদানের ব্যাপারে হয়তো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে আমরা সহায়তা পাবো, বিশ্ব ব্যাংক, IMF, ADB, JICAর মতো প্রতিষ্ঠানগুলো সহায়তা করবে। আমরা বাজেটের ক্ষেত্রে সহায়তার একটা আভাস পাচ্ছি। সুশাসন প্রতিষ্ঠার জন্য আমরা এক ধরনের সাহায্য সহযোগিতার আমরা আশা করছি। সবকিছু মিলে ব্যাংকগুলোতে বড় পরিবর্তন হয়েছে, পরিচালনা পর্ষদগুলোতে পরিবর্তন হয়েছে, পুঁজিবাজারের ক্ষেত্রে আমরা পরিবর্তন লক্ষ্য করছি। এই যে পুরো বিষয়গুলোর কথা বলছি, তার সঙ্গে আপনি মানি লন্ডারিং এর কথা যদি এখন তোলেন, আমরা বিরাট প্রত্যাশা তৈরি করেছি যে সে টাকাগুলো ফেরত আসবে। সেই টাকাগুলো ফেরত আসার প্রক্রিয়া তো এত সহজ না। কিছুভাবে টাকা গেছে, কিছু জায়গাতে আছে যেটা তো আনা সম্ভব। কোনো পশ্চিমা দেশগুলোতে আছে যে তারা বিভিন্নভাবে টাকাগুলো রাখে এবং তারা অনেক সুবিধা দেয়, এটা কোনো প্রশ্ন করে না। কিন্তু একটা অফশোরের মতো জায়গাতে চলে গেলে সেখান থেকে ফিরিয়ে আনাটা অত্যন্ত কঠিন কাজ। এটা আমরা যতটা আসলে রেটরিক হিসাবে দেখছি, ততটা মেকানিজম হিসাবে এটা প্রতিষ্ঠা করা এবং ওই বিরাট অর্থ ফিরিয়ে আনা এত সহজ কাজ না। এখন যদি আমরা তাকে প্রশ্ন শুরু করি যে টাকা ফেরত আসে না কেন, তাহলে তো টাকা ফেরত আনা সম্ভব না। আমি আগেই বলেছি যে ব্যাংকিং সেক্টরে হয়তো রেগুলেটরদের পরিবর্তন হচ্ছে, কাঠামোর পরিবর্তন হচ্ছে, কোনো ক্ষেত্রে যে শ্বেতপত্রের কথা আপনি একটু আগে বললেন, দেবপ্রিয় ইতিমধ্যে আমাদের জানিয়েছেন যে তাদের প্রাথমিক কাজ শেষ, তারা এখন লেখার কাজ করছেন। এই কমিটিতে যারা আছেন তারা অত্যন্ত দক্ষ ব্যক্তি এবং তারা এই ধরনের কাজে পারদর্শী এবং তারা ঠিক সময়ের মধ্যেই জিনিসটা আমাদেরকে সামনে উপস্থাপন করবেন বলে আশা করছি। এই সব মিলিয়ে যদি ধরি, সেটা কিন্তু যথেষ্ট না। এটা প্রাথমিক কাজ, সেই কাজটা একটা রাজনৈতিক সরকার করে না বা করেনি এর ইতিপূর্বে, ইনারা সেটা করেছেন। কিন্তু এখনই তো বাস্তবায়নের প্রসঙ্গ যদি আমি প্রশ্ন তো শুরু করি আগামী মাস থেকে বা তারপরের মাস থেকে, যে ব্যাংকে আগের মতো স্বাভাবিকভাবে চলছে, মানে এখন তো সে দৌরাত্ম্য মুক্ত হয়েছে, বা আমি এই সাহায্য পেয়েছি, আমি যে বাজেট সাহায্য পাচ্ছি, তারপরে আমার যে রাজস্বের যে লক্ষ্যমাত্রা আছে সেটা আমি কিভাবে বজায়যোগ্য করবো, এটাকে আমি কিভাবে টিকিয়ে রাখবো, ব্যাংকগুলোকে আমি কি করে আরো কার্যকর করবো, অন্য অর্থ প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করবো। ঋণের টাকা নিয়ে যে আলোচনাটা হচ্ছে, আমরা আপাতত একটু পেছাতে পারছি মূল পরিশোধের বিষয়টা, কিন্তু আমাকে সুদের টাকা দিতে হবে। আমার অত্যন্ত অগুরুত্বপূর্ণ, ঠিক শব্দটা বলবো না, অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন ছিল না এমন বিপুল ব্যয়ের প্রকল্প রয়েছে। সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা কি করব? এমনকি রূপপুরের মতো প্রকল্পের ক্ষেত্রে যদি বলি যে আমার প্রাক্কলিত ব্যয় থেকে বহুগুণ বেড়ে গেছে বিলিয়নের হিসাবে, সেটা আমরা কি করব? আমরা কি কার্যকর রাখবো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো না রেখে দেবো? এই যে প্রশ্নগুলো করছি, সেই প্রশ্নগুলো যদি আমি খুব অল্প সময়ের মধ্যে করা শুরু করি, বারবার এটার উত্তর চাই, এটাকে কার্যকর দেখতে চাই, তাহলে কিন্তু খুব বড় আকারের চ্যালেঞ্জ এই সরকারের সামনে। আবার তার কাছে আমি দীর্ঘমেয়াদী সংস্কারের প্রত্যাশা করছি। এখন দীর্ঘমেয়াদের যে কারণে ওই প্রসঙ্গে উঠছি জনাব তারেক রহমানের কথায়, যে তারাও যেন ব্যর্থ না হন। মানে আমি তো তাকে সমর্থন দিচ্ছি, রাজনৈতিক দলগুলোর সমর্থন তো আমরা চাইছি, ছাত্র জনতা তো সমর্থন দিচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো যেহেতু বড় একটা অংশীজন, সুতরাং তাদের সমর্থন তো অবশ্যই প্রয়োজন সেখানে। কিন্তু অন্য অর্থে তারা ঠিক ব্যর্থ হবেন সেটা বলছি না, তাদের যে বড় চ্যালেঞ্জটা, আমি রিয়েলিটি চেকে বাস্তবতা নিরীক্ষে যখন তার কাছে এগুলো জানতে চাইবো, তার সব উত্তর হঠাৎ করে তার পক্ষে দেওয়া সম্ভব হবে না, সবকিছু বাস্তবায়ন করা সম্ভব হবে না, সবকিছু বজায়যোগ্য করা সম্ভব হবে না। এটা একেবারেই বলা যাবে না যে একেবারে 6 মাস বা 1 বছরের মধ্যে এটা একেবারে টেকসই হয়ে যাবে এবং স্বাভাবিক একটা প্রক্রিয়া আসবে। শুধু স্বাভাবিক না, আমাদের প্রত্যাশা মতো, কাঙ্ক্ষিত যে লক্ষ্য আমরা রেখেছি তার মতো করে হবে। সুতরাং সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তার সাথে সংস্কারের যে প্রসঙ্গগুলো আসছে, এখন আবার যদি এই চ্যালেঞ্জের কথা বলে, আমি উনি রাজনীতিবিদ, উনি রাজনীতির শব্দে বলেছেন হয়তো ব্যর্থ শব্দ দিয়ে, আমি চ্যালেঞ্জ শব্দটাই রাখি। কারণ রাজনীতিবিদের পর্যবেক্ষণ এবং রাজনীতিবিদ যেভাবে পুরো বিষয়টাকে দেখেন, কারণ তাদের কাছে নির্বাচনী প্রক্রিয়া
জন অংশগ্রহণ সেটা এক ধরনের মাত্রা সেখানে কাজ করে। আবার আমরা যারা এটাকে একটা সামষ্টিক দিক থেকে দেখতে চেষ্টা করি, আমাদের কাছে হয়তো শব্দগুলো একরকম অর্থ সবসময় বহন করে না, যদিও জনগণ হিসাবে আপনি আমি রাজনৈতিক নেতা সবাই দিনের শেষে এক এবং একইভাবে অংশগ্রহণ করতে চাই, অথবা আমি চ্যালেঞ্জ শব্দটাই রাখি। সংস্কারের ক্ষেত্রে তো তাহলে ওই কথাগুলোই তুলতে হবে, যে সংস্কারের ক্ষেত্রে এখন মনে হচ্ছে আমাদের যে সংস্কারের মধ্যে অগ্রাধিকার চিহ্নিত করা প্রয়োজন। যে সব সংস্কার কি পারবে? কোনো সংস্কার আছে যেটা আবারও যদি বলি যে বাস্তবায়নযোগ্য, বজায়যোগ্য বা টিকিয়ে রাখার জন্য আপনাকে হয়তো 1 দশক 1.5 দশক অপেক্ষা করতে হবে বা আরও বেশি সময় অপেক্ষা করতে হবে সেটার ফল পেতে গেলে। গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো এমন, আপনি যে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে এখন কমিশন করেছেন, নির্বাচন কমিশনের ব্যাপারে, আপনার দুদকের ক্ষেত্রে, জনপ্রশাসনের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, এরকম জীবন আমাদের সংবিধানের ক্ষেত্রে, আমরা তাহলে ধরে নিতে পারি যে এই সরকার অগ্রাধিকারের ভিত্তিতে এই 6টা খাতকে তারা চিহ্নিত করেছেন। আবার এর বাইরে আরও কিছু আছে যেগুলোর জন্য হয়তো ঠিক কমিশন হবে না, হয়তো কমিটি হবে, বিশেষায়িত লোকদেরকে রাখা হবে। তো সেখানেও কিন্তু আলোচনা শেষ হচ্ছে না। যেমন সংবিধানের যে আলোচনা এখন সামনে আসছে, সেই সংবিধানের আলোচনা কিন্তু একটা ব্যাপকতার দিকে যাচ্ছে, একটা বৃহৎ প্রেক্ষাপটে দাঁড়িয়ে যাচ্ছে, যে যদি এটা পুনর্লিখন করতে হয় বা নতুন করে করতে হয় তাহলে কিন্তু খুব সংক্ষিপ্ত প্রক্রিয়া এটা না। এবং আগের সংবিধান কি রেখে আপনি এটা পুনর্লিখন করে এটাকে একটা গণপরিষদের মাধ্যমে আপনি এটাকে আপনি অর্থাৎ এটাকে এন্ডোর্স করবেন, এবং সেই গণপরিষদ আবার কিভাবে নির্বাচিত হবে বা এই অনুমোদন কিভাবে দেবেন। তার আগের বড় প্রশ্ন হলো যে আপনি 5 দশক পরে আপনি সংবিধান পুনর্লিখন করছেন একটা রাষ্ট্রের পরিপক্ক অবস্থায়। হয়তো আমাদের সরকার পরিপক্ক হয়নি, গণতন্ত্র পরিপক্ক হয়নি, কিন্তু রাষ্ট্রের তো পরিপক্কতা হচ্ছে, রাষ্ট্রের বয়স বেড়েছে, এবং সেটা শুধু বাংলাদেশ রাষ্ট্রের সাপেক্ষে দেখলে হবে না, আপনাকে অঞ্চলের সাপেক্ষে দেখতে হবে, আপনাকে আন্তর্জাতিক সাপেক্ষে দেখতে হবে যে আপনার অবস্থান সবকিছু মিলে এই যে পুনর্লিখনের কাজটা, সে লেখনের কাজটাও তো খুব সংক্ষিপ্ত বলে মনে হয় না। এবং যদি আপনি লেখেনও বা এটা যদি আমরা তৈরিও করি একটা খসড়া, সেটার কনসালটেশন প্রসেসটা কি হবে, সেটা কিন্তু একটা বিরাট আলোচনার ব্যাপার। সেটা কি শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে? যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকে তাহলে প্রশ্ন উঠবে কোন রাজনৈতিক দলকে আপনি প্রতিনিধিত্বশীল মনে করবেন, কাদের কাদের অংশগ্রহণ এখানে নিশ্চিত করবেন, কারণ এটা সংবিধান, আপনি নতুন করে সংবিধান রচনা করছেন। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে শাসনতন্ত্র বললে ভালো হবে না সংবিধান বললে ভালো হবে। আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য যা প্রয়োজন, রাষ্ট্রের প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেটা প্রয়োজন, সেটাই আমরা বোধ করছি। তো সেই সংলাপের প্রক্রিয়া তো এখন আমরা স্থির করতে পারিনি। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধারণা, এবং কিভাবে সেটা হবে। আবার তারপরে আপনার নির্বাচনের, যদি আমি ওই প্রক্রিয়ায় যাই, আবার অন্য মতো কিন্তু পাওয়া যাচ্ছে। এই দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন তাদের সাক্ষাৎকার আমরা গণমাধ্যমে দেখেছি, যারা কেউ কেউ মনে করছেন যে এটা লেখেও বিদ্যমান যে সংবিধান আছে সেটা অনেক কাটাছেঁড়া করা হয়েছে, সেটাকে আসলে আর আমরা তো যে অবস্থায় এনেছি সেটা নিয়ে আসলেই অনেক আলোচনা, সেটা দাবি রাখে যে এটা কতখানি ব্যবহার উপযোগী। কিন্তু কেউ কেউ তো বলছেন যে এটা ঠিক করা সম্ভব, মৌলিক কাঠামোগুলো সেখানে আছে, নির্দেশনা আছে, এবং এটাকে আমরা যদি এক ধরনের পুনর্লিখন না করে আমরা অনেকটা ঠিকঠাক করতে চাই সেটাও সম্ভব। তাহলে আপনি কোন ধারণাতে আসলে যাবেন? সুতরাং যদি আমি ওই আলোচনাটাকে, আপনি যে রাজনৈতিক নেতার বক্তব্যের প্রসঙ্গে বললেন যে সংস্কারের কাজটার মধ্যেও কিন্তু অনেকগুলো স্কুল অফ থটস তৈরি হচ্ছে, অনেকগুলো ধারণা তৈরি হচ্ছে, এবং অগ্রাধিকারের খাতগুলোর মধ্যেও যদি এই 6টা বা 7টা বলি, তার মধ্যে আবার আমাদেরকে অগ্রাধিকার তৈরি করতে হয় কিনা। যেমন আপনি যদি সংবিধান ধরেন তাহলে আপনাকে বিচার বিভাগ নিয়ে কথা বলতে হবে। আবার এমন প্রসঙ্গ উঠবে যে তাহলে কি আমরা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আমরা কমিশন করছি সেটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি সংবিধানটা করলে আমার সেগুলো তার অন্তর্ভুক্ত হয়ে যায়। এই দুই ভাগে যদি আলোচনাগুলো আপনি অব্যবহিত এবং আমি কিন্তু দূরবর্তী শব্দটা বলছি না, কারণ তাহলে আবার একটা সময়ের একটা প্রেক্ষাপটে সে দাঁড়িয়ে যায়। তো এই দুই দিক থেকে আমার মনে হয় যে আমার বিশ্লেষণটা এরকম যে আমরা নিঃসন্দেহে সরকার তার প্রত্যাশা পূরণ করতে পারবেন না, আমি ব্যর্থ শব্দটাও এড়িয়ে যাচ্ছি, সেটা যেমন গুরুত্বপূর্ণ, সকলের সহযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, সমর্থন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে অন্য যে প্রসঙ্গগুলো বললাম সেগুলো যদি এই সরকার জনগণের প্রত্যাশা পূরণ না করতে পারেন তাহলে কিন্তু জনগণই একসময় প্রশ্ন তুলবেন, এবং তখন আবার একটা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি আমরা এসে পড়ব। সারা দেশে 2 মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন সেনা কর্মকর্তারা, জনপ্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে। এমনি তো যৌথ অভিযানের কথা আমরা আগে থেকে শুনছিলাম, এবং অনেক সময় আপনি জানেন যে ম্যাজিস্ট্রেসি দেওয়া নিয়েও এটা ঠিক কার্যকর করার ব্যাপারেও এটা গুরুত্বপূর্ণ যে সিভিল প্রশাসনের হাতে ক্ষমতাটা থাকছে না, যারা মাঠে অপারেশনটা করবেন তাদের হাতে থাকছে।
আমরা অতীতেও দুই রকম মতই দেখেছি, কখনো এটা সিভিল প্রশাসনের কাছে রাখা হয়, আবার সরাসরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ারও দৃষ্টান্ত রয়েছে। এটার একটা সুবিধা হলো যে সরাসরি তারা এটা প্রয়োগ করতে পারেন। আমরা যদি সেনাবাহিনীকে এখন একদম আইন শৃঙ্খলা থেকে শুরু করে দুষ্কৃতকারী প্রতিরোধ থেকে শুরু করে আরও অত্যন্ত জননিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে দিতে চায়, তাহলে এর সাথে ম্যাজিস্ট্রেসি দেওয়ার একটা বিশেষ তাৎপর্য বহন করে। এবং বিশ্বাস করি যে তারা দক্ষ, তারা প্রশিক্ষিত, তারা মানবাধিকার সম্পর্কে তারা অত্যন্ত সচেতন। আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে জাতিসংঘে শান্তিরক্ষিতা কাজ করেন, সুতরাং তাদের আন্তর্জাতিক রীতিনীতি মানবাধিকার এগুলো সম্পর্কে জানা আছে। এই আলোচনা তো আমরা সবসময়ই করি, যখনই কোনো যৌথ বাহিনীর অপারেশন হয়, অভিযান হয়, আমাদের বড় উদ্বেগই থাকে যে সব কিছু মেনে আইন, মানবাধিকার, তার ব্যক্তির অধিকার সব কিছু মিলে এই অভিযান পরিচালনা করা হচ্ছে কিনা। তো যাদেরকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হচ্ছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করবো যে তারা নিঃসন্দেহে ব্যাপারে দক্ষ, ওয়াকিবহাল এবং তারা জানেন, সেইভাবেই তারা করবেন এবং তার সাথে তাদের দক্ষতা রয়েছে এটা পরিচালনা করার। আর নিঃসন্দেহে চিন্তাভাবনা করেই সরকারের সিদ্ধান্তটা নিয়েছেন তাদের হাতে ম্যাজিস্ট্রেসি দেওয়ার। একই সঙ্গে এই কথাটাও কিন্তু বলি, যে তো এই প্রসঙ্গ উঠলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের, আগের আলোচনার সাথে আমরা কিন্তু জনপ্রশাসনের আলোচনাটা আজকে হয়তো ওইভাবে করছি না। সেখানেও কিন্তু এখনও ঠিক দৃশ্যমান শৃঙ্খলা যদি বলি, আমাদের পর্যবেক্ষণ বা অভিজ্ঞতার আমার সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু যতটুকু গণমাধ্যমে দেখছি এর বাইরে তো আসলে সচিবালয়ে গিয়ে অকুস্থল থেকে আমাদের জানা সম্ভব হয় না। হ্যাঁ, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা দায়িত্ব নিচ্ছেন, তারা দায়িত্ব গ্রহণ করছেন, পুনরদের কাউকে প্রতিস্থাপিত করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু বহুমুখী আলোচনা আছে। এবং আমরা যে অস্থিরতা লক্ষ্য করেছি, যে ধরনের অপেশাদার আচরণ আমরা লক্ষ্য করেছি জনপ্রশাসনের গত কয়েকদিনে, সেটাও কিন্তু আমাদেরকে ভাবিয়ে তুলবার বিষয়। এবং সেক্ষেত্রে যদি জনপ্রশাসন ঠিক কাজ না করে, তাহলে এমনি অন্তর্বর্তীকালীন সরকার, তাই না, সে আমরা বলছি জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে নির্ভর করে তারা তৈরি হচ্ছে, সুতরাং ওটা কিন্তু আরেকটা বড় ধরনের চ্যালেঞ্জ সেখানেও। আরেকটি শিরোনামে যে বাড়তি $2 বিলিয়ন বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক, এবং মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন দেশ সংস্কারে বড় ধাক্কা দরকার। এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। আমরা তো আপনি যদি বলেন যে আমরা যে সময়ের শিক্ষার্থী বা যখন আমরা বড় হয়েছি, তখন ওই বিগ পুশ, ওই তত্ত্বের উপরেই তো আমরা প্রতিদিন প্রায় আলাপ আলোচনা, আমাদের সভা বিতর্ক কাটিয়েছি। তখন আমরা রস্টার মডেল থেকে বের হতে পারিনি, এবং পরবর্তীতে আমরা যত অংশগ্রহণমূলক আরও নতুন নতুন প্যারাডাইম নিয়ে কথা বলি না কেন, দিনের শেষে তো আসলে সেই বড় ধাক্কাই প্রয়োজন হয়। এবং এখন যে অর্থনৈতিক অবস্থার মধ্যে আমরা আছি, এবং আমরা যেগুলো চিহ্নিত করেছি, যে জায়গাগুলো, যে শূন্যতাগুলো আমরা চিহ্নিত, আমি এক কথাই বলি, আমি ডক্টর দেবপ্রিয়র কথাটাই আমি কপি করে বলছি বা কয়েন করে বলছি, যে কাঠামো কাজ করেনি, কোনো নিয়ম তৈরি করা হয়নি। সো যেখানে সিস্টেম কাজ করেনি, যেখানে সিস্টেমটার একটা ফেইলিওর লক্ষ্য করা গেছে, তার মানে এমন না যে পূর্ববর্তী সরকারগুলো কোনো পদ্ধতি গ্রহণ করেননি। পদ্ধতি গ্রহণ করা হয়েছে, পদ্ধতি কাজ করেনি। তাহলে হয় পদ্ধতিতে ত্রুটি ছিল, নাহলে পদ্ধতি বাস্তবায়নে ত্রুটি ছিল। এখন আমরা চিহ্নিত করেছি সেই জায়গাগুলো, আমরা জানি, কিন্তু বড় বড় শূন্যতা, অনেক বড় ঘাটতি, মানে একটা ঋণ পরিশোধ থেকে শুরু করে সেটা 1-2 টাকার ঋণ না, আরও অসংখ্য জায়গায় ঘাটতি। তো উনি যে বড় ধাক্কার কথা বলেছেন, যে অর্থনৈতিক সহযোগিতা এখন দরকার বাংলাদেশের এই বড় ধাক্কাটার জন্য, সেটা তো আমাদের দ্বিমতের কোনো সুযোগ না। আমরা শুরুতেই বলেছিলাম যে আন্তর্জাতিক যে সম্প্রদায় বা সহযোগিতা করেন যে সমস্ত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা রিকনস্ট্রাকশন ইনস্টিটিউশনসগুলো আছে, তাদের সেখানে তো ডক্টর ইউনূসের অত্যন্ত সুনাম রয়েছে, তার একটা গুড বুক, তার একটা অবস্থানের মূল্য রয়েছে। যারা যুক্ত আছেন আমাদের এই প্রক্রিয়ায়, তাদেরও দীর্ঘ অভিজ্ঞতা এবং দক্ষতা, আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোর সঙ্গে কাজ করার, এই রেগুলেশনসগুলো তারা জানেন, পদ্ধতি জানেন। সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আশাবাদী যে সেই সহায়তা আমরা পাবো। যেমন এমনকি আপনি যদি বলেন অভিবাসী কর্মীদের ক্ষেত্রে আমি যথেষ্ট আশাবাদ রাখবো যে এই সরকারের যে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, তাতে আমাদের উপসাগরীয় মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়া, আরও অন্যান্য অঞ্চলে আমার ধারণা যে অভিবাসী কর্মীদের ক্ষেত্রে আমরা একটা বড় সাফল্য অর্জন করতে পারবো তাদের। আর একেবারে শেষে বলতেই হবে যে তৈরি পোশাক এবং ওষুধ শিল্পে স্থিরতা দরকার। এবং যদিও বলেছিলাম যে চ্যালেঞ্জের কথাগুলো সীমিত করে রাখবো, অগ্রাধিকারের আলোচনা করব, কিন্তু তার অনেক শাখা প্রশাখা বিস্তৃত হয়। সুতরাং আপনি যে বক্তৃতার প্রসঙ্গ উল্লেখ করেছিলেন, সেই প্রসঙ্গ দিয়েই শেষ করব যে আমরা যেমন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দিতে পারি না, এবং একইভাবে সরকারও যেন তার কাজের ব্যাপারে সাফল্য অর্জন করেন, সেই প্রত্যাশাই করব। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর শামীম রেজা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।